তো এর আগের পার্টে আমরা রেপ অফ দ্য লকের ক্যারেক্টার্স, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড এগুলো নিয়ে কথা বলছি। তো এবারের পার্টে আমরা এর সামারি নিয়ে কথা বলবো যে রেপ অফ দ্য লকে আলেকজান্ডার পোপ কি বলার চেষ্টা করছে। তো রেপ অফ দ্য লক 5টা ক্যান্টে বিভক্ত। ক্যান্টো মানে অংশ বা ভাগ, 5টা ভাগ আছে এই কবিতার। তো 5টা পার্টে সুন্দর বিবরণ, মেইন কিওয়ার্ড গুলো দেওয়া আছে। আমরা এখন এই বিবরণ গুলো দেখবো। তো ঠিক হিস্ট্রিক্যাল যে ইপিক গুলো আছে সেই ইপিকের মতোই আলেকজান্ডার পোপ দেবদেবীর স্তুতি দিয়ে এই কবিতাটা শুরু করে। তো আসলে এখানে দেবদেবী তো না, কেরিলের ইন্সপিরেশনে যেহেতু এটা লেখা, তো কেরিলের কাছেই সে সাহায্য প্রার্থনা করে যে বন্ধু কেরিল আমার জন্য দোয়া করবে, আমি যাতে এই ইপিকটা কমপ্লিট করতে পারি। তো এইভাবে স্তুতি গাওয়ার পর প্রথম ক্যান্টের যে বিবরণ দিচ্ছে, আমাদের যে সুপারন্যাচারাল মেশিনারিজ গুলো আছে, এরিয়েল, এমব্রিয়েল, দ্যাট মিনস গার্ডিয়ান চাইল্ড। তো গার্ডিয়ান চাইল্ডরা বেলিন্দা তখনও ঘুমাচ্ছিল, এখনো ঘুম থেকে ওঠে নাই, মোটামুটি সকাল 9টা বেজে গেছে। তো ওই স্বপ্নের মধ্যে এরিয়েলের উপস্থিতি দেখা যায়। বেলিন্দার স্বপ্নে এরিয়েল এসে বেলিন্দাকে বিভিন্নভাবে সতর্কীকরণ করে যে আজকে বেলিন্দা তুমি যে সুন্দর, তোমার এই সৌন্দর্যের কারণে পৃথিবীতে বড় বড় যে দুর্ঘটনাগুলো এগুলো হয়েছে। তো তুমি আসলে পুরুষ জাতি থেকে সবসময় সতর্ক থাকতে হবে। তো এরিয়েল এখানে বিবরণ দিল যে বাস্তবিক পক্ষে যেসব নারীরা সুন্দর বা আজকে যে নারীরা পৃথিবীতে আছে তারা সুন্দর, তারা পরবর্তীতে যে কি হয় সুন্দর পরীতে পরিণত হয়ে যায়। তো এই সুন্দর পরীরা কেউ কেউ রাগান্বিত পরী, কেউ কেউ সুন্দর পরী, আবার যার যেরকম গুণ বাস্তবে থাকে এরকম তারা পরপারে যে পরীর রূপ ধারণ করে তাদের ওই গুণটা নিয়ে। তো বেলিন্দা তুমি তো সুন্দর, তো তুমি হচ্ছে সুন্দর পরী, আর তোমার কারণে পৃথিবীতে যত অকারেন্স ঘটবে। অর্থাৎ তোমাকে পুরুষ জাতি থেকে সতর্ক থাকতে হবে, তোমার দিকে সবসময় তাদের একটা কড়া নজর থাকে। তো এই বলে এরিয়েল তার স্বপ্ন শেষ করলো, বেলিন্ডাকে সতর্কীকরণ করলো এবং বেলিন্ডাকে এরিয়েল মোটামুটি ভাবে একটু ইনসাল্টিং মূলক কথাবার্তা বললো যে তুমি আর বর্তমান যে ফ্যাশন দুরুস্ত মহিলারা আছে তাদের কারণেই যত ধরনের ঝামেলা তৈরি হচ্ছে। তো যাই হোক, এরপরে ঘুম ভেঙে গেল বেলিন্ডার মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে। তো ঘুম ভেঙে যাওয়ার পর বেলিন্ডার প্রথম যে চোখ যায় সেটা হচ্ছে তার লেটার বক্সে, যে আসলে তার যে ওয়েল উইশার্স যারা আছে তারা কয়জন আজকে তাকে স্মরণ করছে বা তার প্রেমের প্রস্তাব কতগুলো আসছে। তো লেটার বক্স দেখা হয়ে গেল, কিন্তু বেলিন্ডা কখনো কারো লেটারের জবাব দেয়নি কখনো। বেলিন্ডা এইভাবে পুরুষ মানুষদেরকে তার পিছনে রাখতে সবসময় পছন্দ করত। যাই হোক, বেলিন্ডার ঘুম ভাঙার পর বেলিন্ডা তার টয়লেট অপারেশনে গেল। তো মিনিমাম 1 hour and 30 minutes তার টয়লেট অপারেশন। তো তার টয়লেটের মধ্যে যত ধরনের কসমেটিক থেকে শুরু করে সাজসজ্জার যত জিনিসপত্র আছে সব সেখানে রাখা হয় এবং বেলিন্ডা মোটামুটি 1.5 ঘন্টা যাবত তার টয়লেট অপারেশন কমপ্লিট করে এবং ওখান থেকে বের হয়ে আসার পর সে চিন্তা করে এরিয়েল যে তাকে সতর্কীকরণ যে নিউজগুলো তাকে দিয়ে গেল সেগুলা তার লেটার বক্সের ওয়েল উইশার্সদের লেটার দেখার পর সে সেটা ভুলে গেল এবং সে চিন্তা করলো যে আসলে বাসায় বসে থেকে কি করব, আমি হ্যাম্পটন কোর্টে যাই, ওখানে কফি খেতে খেতে আমার যে বাকি টাইমটা আছে সেই টাইমটা গল্প গুজব বা খেলায় পার হয়ে যাবে। তো এবার সে হ্যাম্পটন কোর্টে যাওয়ার প্রস্তুতি নিল। হ্যাম্পটন কোর্টের যাওয়ার প্রস্তুতি নেওয়ার মধ্য দিয়ে ক্যান্টো 1 এর পরিসমাপ্তি ঘটে এবং ক্যান্টো 2 বিগিন করে। তো ক্যান্টো 2 যখন শুরু হয় তখন সুন্দর একটা টেমস যে নদী আছে লন্ডনের টেমস নদীর সুন্দর একটা বর্ণনা দিয়ে ক্যান্টোটা শুরু করা হয়। তো এই টেমস নদীর যে স্রোতধারা আছে সেই স্রোতধারার সঙ্গে বেলিন্দার চুলের যে গোছাটা আছে, লম্বা লম্বা 2টা চুলের বেনি সে করছে, বেনি করে তার সামন দিক দিয়ে সে ঝুলাই দিছে। এই সময় তার চুলগুলোর সঙ্গে লন্ডনের যে টেমস নদী আছে এটা রেখে বেঁকে চলার যে গতিটা, এই গতির সঙ্গে তার চুলের গতি কম্পেয়ার করা হইলো। তো টেমস নদীতে ঠিক নৌকার এক প্রান্তে বসে আছে বেলিন্ডা। তো নৌকার এক প্রান্তে 2টা চুলের গোছা সে যখন সামনের দিকে ঝুলে দিচ্ছিল, ঠিক মোটামুটি সূর্যের আলোটা যেভাবে প্রতিফলিত হচ্ছিল টেমস নদীতে, তো ঠিক বেলিন্দার চেহারার মধ্যেও সূর্যটা প্রতিফলিত হচ্ছিল এবং বেলিন্দার যে রূপের ব্যাপারটা এটা আরো অনেক আকর্ষণীয় হয়ে উঠতেছিল। তো এইভাবে বেলিন্দার রূপের বর্ণনা, টেমস নদীর বর্ণনা ক্যান্টো 2 শুরুতে পাওয়া যাবে। তারপর আমরা একটু ব্যারনের উপস্থিতি দেখবো। তো ব্যারন হচ্ছে আমাদের গল্পের অ্যান্টাগনিস্ট। তো
এই অ্যান্টাগনিস্ট কি করতো, বেলিন্ডাকে খুবই পছন্দ করতো এবং তাকে অনেকবার সে প্রেমের প্রপোজাল দিছে এবং বেলিন্ডা বারবারই তার প্রেমের প্রপোজাল রিফিউজ করে দিছে। তো আজকে ব্যারন ছিল এই হ্যাম্পটন কোর্টের মধ্যে এবং প্রায় তার উপস্থিতি সেখানে ছিল। তো বেলিন্ডাকে মোটামুটি দেখার একটা চেষ্টা সবসময় তার ছিল। তারপর এখানে সুপারন্যাচারাল যে মেশিনারিজ গুলো আছে এগুলোর উপস্থিতি আমরা লক্ষ্য করব। তো বেলিন্ডা যখন নৌকার মধ্য দিয়ে যাচ্ছিল হ্যাম্পটন কোর্টের উদ্দেশ্যে, তখন এই সুপারন্যাচারাল মেশিনারিজ গুলো কি করলো, যে যার যার দায়িত্ব, কারো চুল পাহারা দেওয়ার দায়িত্ব, কারো তার পুকুরটা পাহারা দেওয়ার দায়িত্ব, কারো অলঙ্কার আদি পাহারা দেওয়ার দায়িত্ব, এই দায়িত্বগুলো তারা ঠিকঠাক ভাবে পালন করতেছে। কেউ কেউ উড়ে উড়ে বেলিন্ডাকে পাহারা দিচ্ছিল যাতে কোনো কিছু তার ক্ষতি করতে না পারে। তো এর মধ্য দিয়ে এই সুপারন্যাচারাল মেশিনারিজের বিবরণের মধ্য দিয়ে ক্যান্টো 2 শেষ করা হয় এবং ক্যান্টো 3 বিগিন করে। তো ক্যান্টো 3 আমরা দেখবো যে বেলিন্ডার ভ্রমণ মোটামুটি শেষ, সে হ্যাম্পটন কোর্টের খুব কাছাকাছি অবস্থায় চলে এসেছে এবং দূর থেকে হ্যাম্পটন কোর্টকে পরিষ্কার দেখা যাচ্ছিল। তো এখন এই হ্যাম্পটন কোর্টটা আসলে কি জিনিস? তো লন্ডনের আপার ক্লাস সোসাইটির যে মহিলা, পুরুষ বা অলস যে ব্যক্তিরা ছিল, কর্মবিমুখ ব্যক্তিরা, তাদের সময় কাটানোর একটা মাধ্যম হচ্ছে হ্যাম্পটন কোর্ট। এটা আমরা বাংলা ভাষায় যেটাকে বার বলি, বার, ডিস্কো। তো এরকম একটা ক্লাব ছিল, সেই ক্লাবের মধ্যে মদ্যপান থেকে শুরু করে যত ধরনের খেলাধুলার আয়োজন সবকিছু ওখানে ছিল। গ্যামলিং থেকে শুরু করে কফি হাউসের টেবিল আলাদা, গ্যামলিং এর টেবিল আলাদা, আবার ওখানে খোশ গল্প করার টেবিল আলাদা। এক একটা গ্রুপ এক এক টেবিলে বসতো এবং এক এক বিষয় নিয়ে কথা বলতো। মানে তারা কি, তাদের যে অলস সময়টা আছে সেটা পার করতো। আসলে রেস্টোরেশন পিরিয়ডের মানুষজনে যে চিন্তা ভাবনা, টেন্ডেন্সি বা তাদের মেন্টালিটি, কাজের প্রতি যে অনীহার বিষয়টা, এটা সুন্দরভাবে হ্যাম্পটন কোর্টের বিবরণে আমরা পাই। এই হ্যাম্পটন কোর্ট আসলে কুইন অ্যানির রাজত্বকালে আলেকজান্ডার পোপ এই গল্পটা লেখে। তো আমরা জানি কুইন অ্যানি যখন রাজত্বে সিংহাসনে আরোহণ করে, ঠিক সেই সময় একই সাথে লন্ডনে 500 কফি হাউস গড়ে ওঠে। তো এই 500 কফি হাউসে মানুষ যে অলস সময়টা কাটাইতো তার প্রতিচ্ছবি ছিল হ্যাম্পটন কোর্ট। এই হ্যাম্পটন কোর্টে প্রবেশের পর বেলিন্ডা কফির অফার পাইলো যে তুমি একটু কফি পান করো। তারপর টেবিলের এক কোণে বসে বেলিন্ডা কফি খাচ্ছিল এবং সেই সময় তার ব্যারনের সাথে দেখা হয়। ব্যারন তার সঙ্গে ওম্বার খেলার একটা প্রস্তাব দেয় যে চলো আমরা আজকে ওম্বার খেলবো। তো ওম্বার খেলার আয়োজন মোটামুটি ভাবে হচ্ছিল। তো সেই সময় ওম্বার খেলা, ওম্বার দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ গ্যামলিং। এটা তাস আছে, তাসের যে খেলার আইটেম গুলো আছে সেই আইটেম গুলোর মধ্যে একটার নাম হচ্ছে ওম্বার। এই ওম্বার খেলায় ব্যারন আর বেলিন্ডা প্রতিদ্বন্দ্বী। তো কে জিতবে এই নিয়ে মোটামুটি একটা চ্যালেঞ্জিং পর্যায়ে চলে যায়। ব্যারনকে সবাই খেপাইতে থাকে যে তুমি যদি আজকে বেলিন্ডাকে হারাইতে পারো তাহলে এটা তোমার জন্য মঙ্গলজনক, তোমাকে আমরা ট্রিট করবো। যাই হোক, ব্যারন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলো। খেলা যখন শুরু হলো তখন সুপারন্যাচারাল যে মেশিনারিজ গুলো আছে এদের সাহায্যে বেলিন্ডা খেলায় জিতে গেল এবং ব্যারনকে খুব চরমভাবে কটাক্ষ করতে থাকলো বেলিন্ডা। তো ব্যারন এমনিতেই বেলিন্ডার প্রতি একটু রাগান্বিত অবস্থায় ছিল, কারণ সে তার প্রেমের প্রপোজাল অনেকবার রিফিউজ করে দিছে। এবার তার উপর খেলায় হারের কারণে বেলিন্ডা তাকে খুব কটাক্ষ করে এবং খুব কড়া কড়া কথা বলে, যার কারণে ব্যারনের রাগ আরো বেড়ে যায় বেলিন্ডার উপর এবং সে চেষ্টা করে যে বেলিন্ডার এই যে রূপের যে অহংকার আছে সেটাকে সে এনিহাউ ধুলিস্যাৎ করে দিবে। তো যাই হোক, ব্যারন তখন বেলিন্ডার চুল কাটার যে পরিকল্পনা আছে এটা করে যে আজকে বেলিন্ডার সব থেকে সৌন্দর্য যে অংশ সেটা হচ্ছে চুল, আমি এই চুল কাটার মধ্য দিয়ে তার সৌন্দর্যের যে অহংকারটা সেই অহংকারটাকে ধুলার সাথে মিশিয়ে দেব। তো এই চুল কাটার প্ল্যানে তাকে সাহায্য করে ক্লাডিসা, সেও একজন অশরীরী আত্মা, দ্যাট মিনস সুপারন্যাচারাল মেশিনারিজ। তো কি করে, ক্লাডিসা ব্যারনকে একটা কাঁচি এনে দেয় আর বেলিন্ডা এদিকে তো ব্যারনকে পরাজিত করার আনন্দে খুব আত্মহারা। তো এমন এক ফাঁকে বেলিন্ডা কি করলো, মোটামুটি কফি খাচ্ছিল সে। তো সুপারন্যাচারাল মেশিনারিজ তো চতুর্দিক থেকে বেলিন্ডাকে পাহারা দিচ্ছিল। যখনই ব্যারন তার চুলের গোছাটা কেটে দিতে যায় তখনই সুপারন্যাচারাল এলিমেন্টস গুলো কি করে, তার কানটাকে নাড়িয়ে দেয় এবং তার পজিশনটাকে চেঞ্জ করে দেয়, যাতে তাকে আকার ইঙ্গিতে একটু সতর্ক করে দেয়। তো যাই হোক, পরপর 3 বার ব্যারন ব্যর্থ হইল বেলিন্ডার চুল কাটতে এবং সে এবার বেলিন্ডা কি করলো, খুবই কফিতে আর গল্পে খুবই মগ্ন হয়ে যায় এবং ব্যারন চতুর্থবারে তার যে সিজার্সটা ক্লারিসা এনে দিয়েছিল সেই সিজার্সের সাহায্যে বেলিন্ডার এক গোছা লক কেটে দিল, একটা লক কেটে দিল সে। তো যাই হোক, এরপরে এর লক কেটে দেওয়ার পর বেলিন্ডা তো সে কি কান্না আর ব্যারনের উপর অসম্ভব রাগ যে ব্যারন তুমি এটা কি করলে, আমার এত বড় ক্ষতি তুমি কেন করলে, আমি তোমাকে জানে মেরে ফেলবো, আমি তো এর প্রতিশোধ আমি নেবো। তো বেলিন্ডার কান্নায় ভেঙে পড়লো। তো এই যে বেলিন্ডার কান্নার মধ্য দিয়ে ক্যান্টো 3 শেষ হইলো, ক্যান্টো 4 বিগিন করলো। এবার
যে সুপারন্যাচারাল মেশিনারি গুলো এতক্ষণ ধরে বেলিন্দাকে পাহারা দিচ্ছিল তারা সবাই ওখান থেকে দূরে সরে গেছে এবং অ্যাম্ব্রিয়েল এর উপস্থিতি দেখা গেল। অ্যাম্ব্রিয়েল হচ্ছে আরেক সুপারন্যাচারাল মেশিনারিজ যে এসে বেলিন্দাকে সান্ত্বনা দিল যে ঠিক আছে, তুমি চুল তো কেটেই ফেলছো, এটা তোমার বেপরোয়ার কারণে তোমাকে অনেক সতর্ক করা হয়েছিল কিন্তু তুমি এটা মানো নাই, তো যাই হোক এখন আর দুঃখ করে লাভ নাই। তারপরে অ্যাম্ব্রিয়েল গেল থ্যালেস্ট্রিসের কাছে। থ্যালেস্ট্রিস এক ব্যাগ ভর্তি ঝগড়া, হতাশা, দুঃখ এগুলো নিয়ে এসে, রাগ এগুলো নিয়ে এসে বেলিন্দার মাথার উপর দিয়ে দিল যে বেলিন্দা তুমি এবার রাগে ফেটে পড়ো, যাতে কি করো এই রাগে তুমি ব্যারনের উপর তোমার প্রতিশোধটা নিতে পারো। তারপর অ্যাম্ব্রিয়েল, থ্যালেস্ট্রিস আর অ্যাম্ব্রিয়েলের মধ্যে কথাবার্তা হওয়ার পর অ্যাম্ব্রিয়েল গেল স্যার প্লিউমের কাছে। স্যার প্লিউম বলল কি যে বেলিন্ডা চুল কাটার যে গল্পটা সেটা অ্যাম্ব্রিয়েল প্লিউমকে বলল। প্লিউম খুবই রাগান্বিত হইল সেও এবং বেলিন্ডার কাছে এসে বলল যে তুমি দুঃখ করো না, আমি দেখি তোমার চুলটা কিভাবে ফেরত আনা যায়, বেনিটা ফেরত আনার চেষ্টা করতেছি। যাই হোক প্লিউম, এই দেবতা প্লিউম তখন গেল দেবতা পিটারের কাছে এবং পিটার ফাইনালি প্লিউমকে বলল যে আসলে দেখো যে চুলটা একবার মাথার থেকে কাটা হয়েছে, সেই চুলটা আর এই বেনিটার ফেরত দেয়া যাবে না। তো যাই হোক পিটার এরকম শেষমেশ কথা বলে বেলিন্দার প্রতি সান্ত্বনা বাণী পোষণ করলো। স্যার প্লিউম এসে বেলিন্দাকে বললো যে দেখো বেলিন্দা, তোমার চুলটা আর ফিরে পাওয়া যাচ্ছে না। তো এই কথা শোনার পর বেলিন্দা আরো বেশি রাগান্বিত হইল এবং এই সময় থ্যালেস্ট্রিস কি করলো, তার যে ঝগড়ার থলে রাগ, হতাশা, দুঃখের যে থলেটা আছে এটা এনে বেলিন্দাকে একবারে দিয়ে দিল এবং বেলিন্দা রাগে ফেটে পড়লো। তো ফেটে পড়ার পর কি করলো, বেলিন্ডা রাগে ফেটে পড়ার পর ব্যারনের উপর খুব আগ্রাসী মনোভাব নিয়ে কথাবার্তা বললো এবং ব্যারনকে মোটামুটি মেরে ফেলার মতো একটা অবস্থা তৈরি করলো। তো বেলিন্ডা ব্যারনকে এরকম প্রেশার ক্রিয়েট করার কারণে ব্যারন কি করলো, তার কাছে প্রাণ ভিক্ষা চাইলো যে বেলিন্ডা আমাকে অন্তত পৃথিবীতে বেঁচে থাকতে দাও, আমার এটা অনেক বড় একটা ভুল হয়ে গেছে। তো যাই হোক এই কথা বলার পর এদিকে ক্লাডিসা ব্যারনকে সিজার্স এনে দিল বেলিন্ডা চুল কাটার জন্য, সেই আবার পরবর্তীতে কি করলো, তাকে সান্ত্বনা দিল যে দেখো মহিলা মানুষটা সবসময় এত বেশি বেপরোয়া হওয়া যাবে না, আমাদের জীবনটা অন্যের অধীনেই, অতএব আমাদেরকে নম্রভদ্র থাকতে হবে। তুমি যে এই যে উগ্র মনোভাবগুলো পুরুষের প্রতি প্রদর্শন করছো, যার ফলস্বরূপ আজকে তোমার চুল কেটে দেওয়া হয়েছে, তো এখান থেকে শিক্ষা নিয়ে তুমি ভালো হয়ে যাও। তারপর কি করলো, বেলিন্দার কান্না সহ্য করতে না পেরে দেবতা জিউস, মানে গডদের যে প্রধান, সে এসে শূন্যে দেখা দিল যে দেখি আমি বেলিন্দার জন্য কি করতে পারি। তো জিউস তার যে বিচারের পাল্লাটা আছে সেই পাল্লাটা এনে এক পাল্লায় জ্ঞান আর এক পাল্লায় বেলিন্দার চুলের গোছা যখন দিল, তখন দেখলো যে ভারী হইলো বেলিন্দার চুলের গোছা এবং বেলিন্দা এটা দেখে মোটামুটি আশ্বস্ত হইল। তো জিউস যখন জ্ঞানের থেকে বেলিন্দার চুলের গোছাটাকে বেশি মূল্যায়ন করলো, তখন বেলিন্দা একটু মনের মধ্যে সান্ত্বনা পাইল। তো এটার পরে থেলিস এসে আবার জানাইলো যে আসলে সমস্যা নাই বেলিন্ডা, তোমার যে চুলের গোছাটা আছে সেটা তো আমরা ফেরত দিতে পাবো না, তোমার এই চুলের গোছাটা আমাদের যে কাব্যদেবী আছে ইউরেনিয়া, এই ইউরেনিয়ার দৃষ্টিতে পড়ছে এবং পরবর্তীতে কাব্যদেবীর আওতায় তোমার এই চুলের গোছাটা থাকবে। তুমি দেখবা সপ্ত আকাশে যখন তারা ওঠে, 7টা তারা একসঙ্গে ওঠে, তাহলে বুঝবা যে এই 7 তারা সমন্বয় হচ্ছে তোমার চুলের গোছাটা। আর এই যে তোমার চুলের গোছাটা আছে বা কাটা বেনিটা আছে, এই বেনিটা নিয়ে বড় বড় কবিরা, সাহিত্যিকরা কাব্য রচনা করবে, সাহিত্য রচনা করবে। যাই হোক এভাবে সান্ত্বনার মধ্য দিয়ে মোটামুটি ভাবে এই গল্পটা শেষ করা হইলো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।